বিশেষণ পদের দ্বিতীয় ভাগ নিয়ে আজকে আলোচনা করব। আমরা আগের দিন ভিডিওটাতে আলোচনা করেছি বিশেষণ পদকে দুটো ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে নাম বিশেষণ, আরেকটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। নাম বিশেষণের চারটা প্রকার আমরা বলেছি। এর মধ্যে দুটো বিশেষণ আগের ভিডিওতে আমরা খুব সুন্দরভাবে উদাহরণ দিয়ে দিয়ে আলোচনা করেছি। কি কি বিশেষণ আমরা আলোচনা করেছি? একটা হচ্ছে বিশেষ্যর বিশেষণ, আরেকটা হচ্ছে সর্বনামের বিশেষণ। আজকে নাম বিশেষণের বাকি যে দুটো প্রকার নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে অব্যয়ের বিশেষণ, একটা হচ্ছে অব্যয়ের বিশেষণ, আরেকটা হচ্ছে বিশেষণের বিশেষণ। না, এই চারটা প্রকার নিয়ে কিন্তু আলোচনা করব। অতএব তোমরা না টেনে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। আজকে অনেক বিষয় যেটা তোমার কাছে অজানা বা যেটা তুমি যেভাবে এতদিন পড়ে এসেছিলে তার থেকে একটু নতুন কিছু ইনফরমেশন অবশ্যই তোমাদের কিন্তু দেওয়ার চেষ্টা করব। তাই মন দিয়ে তোমরা ভিডিওটা দেখো। অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটা ভীষণভাবে তোমাদের কাজে লাগবে। কাদের এই ভিডিওটা কাজে লাগবে? যারা আগামীতে প্রাইমারি টেট পরীক্ষায় বসতে চলেছ তাদের তো ভিডিওটা কাজে লাগবেই। পাশাপাশি যারা আগামীতে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় বসতে চলেছ তাদেরও আজকের এই আলোচনাটা কাজে লাগবে। কিংবা আগামীতে যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষায় বসতে চলেছ তাদের ক্ষেত্রেও কাজে লাগবে। এবং আরও কিন্তু যারা এই পঞ্চায়েতের এখন রেজিস্ট্রেশন চলছে, পঞ্চায়েতের পরীক্ষার ক্ষেত্রেও আজকের এই ভিডিওটা ভীষণ ভীষণ রকমভাবে কিন্তু কাজে লাগবে। অবশ্যই করে তোমরা ভিডিওটা দেখো। ভিডিওর কোনো অংশ যদি বুঝতে তোমাদের কোনোভাবেই অসুবিধা হয়, কমেন্ট সেকশনে গিয়ে আমাকে কমেন্ট করো। আমি যথাসম্ভব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার অবশ্যই কিন্তু চেষ্টা করব। শুরু করছি আমার মূল আলোচনা। নাম বিশেষণের শ্রেণী বিভাগ। নাম বিশেষণ চার ভাগে আমরা ভাগ করেছিলাম। এক নাম্বার হচ্ছে বিশেষ্যর বিশেষণ, এক নাম্বার হচ্ছে বিশেষ্যর বিশেষণ, এক নাম্বার। দু নাম্বার হচ্ছে সর্বনামের বিশেষণ, সর্বনামের বিশেষণ। তিন নাম্বার হচ্ছে অব্যয়ের বিশেষণ, অব্যয়ের বিশেষণ। আর চার নাম্বার হচ্ছে বিশেষণের বিশেষণ, বিশেষণের বিশেষণ। নাম বিশেষণ হচ্ছে এই চার প্রকার। ঠিক আছে, দেখো তাহলে দুটো নিয়ে আমরা তো আলোচনা করেছি, সুতরাং এটা নিয়ে আজকে আর আলোচনা করছি না। বাকি দুটো সম্পর্কে আলোচনাটা শুরু করছি। দেখো, অব্যয়ের বিশেষণ, নামের মধ্যে কিন্তু সংজ্ঞা লুকিয়ে রয়েছে। অব্যয়ের বিশেষণ, তাহলে বিশেষণ পদটা কাকে বিশেষিত করবে? অব্যয় পদকে বিশেষিত করবে। বিশেষণটা কাকে বিশেষিত করবে? অব্যয় পদটাকে বিশেষিত করবে। মানে এই বিশেষণটার কাজ হবে অব্যয় পদের দোষ, গুণ, অবস্থা, মাত্রা, সংখ্যা, ক্রম, পরিমাণ নির্দেশ করা। ঠিক আছে, উদাহরণ দিই। দেখো, অব্যয়ের বিশেষণের উদাহরণ খুব একটা অ্যাভেলেবেল, ঠিক আছে, খুব একটা অ্যাভেলেবেল কিন্তু পাবে না। বিশেষ্যর বিশেষণ প্রচুর উদাহরণ পাবে, গাদা গাদা ভুরি ভুরি কিন্তু উদাহরণ আছে। সর্বনামের উদাহরণও কিন্তু অনেক আছে। বিশেষণের বিশেষণও অনেক উদাহরণ কিন্তু বইয়ে রয়েছে। অব্যয়ের বিশেষণ সেই তুলনায়, এই তিনটার তুলনায় অনেকটা কম আছে। দেখো, যেমন হচ্ছে
তোমার ঠিক পাশেই, তোমার ঠিক পাশেই বিকাশ থাকে, বিকাশ থাকে। আরেকটা উদাহরণ দিই, যেমন হচ্ছে আমরা কিন্তু অনেক সময় বলি কিরে কখন বাড়ি যাবি, আমরা উত্তর দিই একটু পরে যাব বলি, ঠিক আছে। তো হচ্ছে একটু পরে যাব, একটু পরে বাড়ি যাব, বাড়ি যাব। দেখো তাহলে আগে আমাদের খুঁজতে হবে বিশেষণ পদ কোনটা, ঠিক আছে, বা আগে আমাদের এই বাক্যটায় খুঁজতে হবে যে অব্যয় পদ কোনটা। দেখো অব্যয় পদ আমরা জানি, অব্যয় পদের কাজটা হচ্ছে কি কাজ করে, সে অব্যয় পদ কাজ করে হয় কোনো দুটো শব্দকে যুক্ত করে কিংবা দুটো পদকে যুক্ত করে, একটা পদের সঙ্গে আরেকটা পদের সম্পর্কটুকু তৈরি করে দেয় অব্যয়। অব্যয়কে কাজে লাগিয়ে আমরা নতুন শব্দ তৈরি করতে কিন্তু পারি না। অব্যয় পদ কী কাজ করে, একটা পদের সঙ্গে আরেকটা পদের সমন্বয় সাধন করে বা সম্পর্ক তৈরি করে দেয়, ঠিক আছে। তাহলে দেখো খেয়াল করো, প্রথম বাক্যটাতে তোমার ঠিক পাশেই বিকাশ থাকে। তো আমরা অব্যয় পদ হিসেবে যে পদগুলোকে জানি বা খুব ব্যবহার করি, যেমন কিন্তু, এবং, ও, যেহেতু, নইলে, সুতরাং, তবুও, এগুলো হচ্ছে বা তাই, এগুলো কিন্তু খুব অ্যাভেলেবেল, মানে এগুলোকে আমরা ব্যবহার করি বা জানি, এগুলো হচ্ছে অব্যয় পদ। সচরাচর যে কোনো কথায় কথায় এগুলো আমরা ব্যবহার করি কিংবা লেখার কাজে ব্যবহার করি, তাই এই কটা অব্যয় পদ চিনতে আমাদের কোনো অসুবিধা হয় না। কিন্তু এই পদগুলো বাদ দিয়েও আরও কিছু কিছু কিন্তু অব্যয় পদ আছে যেগুলো আমরা বাক্যে ব্যবহার করি, অনেক সময় কিন্তু বুঝে উঠতে পারি না বা আমরা কিন্তু খেয়ালও করি না যে এগুলো অব্যয় পদ। যেমন মাঝে, ভিতরে, পাশে, উপরে, এগুলোও হচ্ছে কিন্তু এক একটা অব্যয় পদ। তাহলে এখানে এই পাশেই, এই পাশেইটা হচ্ছে কি পদ, এই পাশেইটা হচ্ছে অব্যয় পদ, এটা হচ্ছে অব্যয়, ঠিক আছে, অব্যয় পদ। আর দেখো এই অব্যয় পদটা কোনটা, কোন বিশেষণটা বিশেষিত করছে, ঠিক, এই ঠিক পদটা হচ্ছে বিশেষণ পদ, এই ঠিক পদটা হচ্ছে বিশেষণ পদ। মানে বাক্যে বিশেষণ পদ থাকা মানে সে কাউকে না কাউকে বিশেষিত কিন্তু করবে, মানে তার সম্পর্কে অতিরিক্ত সে কিন্তু তথ্য দেবে বা পরিচয় দেবে, এটা তো আমরা জানি বা আগের দিন আমরা আলোচনা করেছি। তাহলে ঠিকটা হচ্ছে বিশেষণ, তাহলে এই বিশেষণটা কাকে বিশেষিত করছে, পাশের যে অব্যয় পদ, অর্থাৎ পাশে এই পদটাকে কিন্তু বিশেষিত করছে। তাহলে যে বিশেষণ অব্যয় পদকে বিশেষিত করে, আবারও বলি, যে বিশেষণ অব্যয় পদকে বিশেষিত করে তাকেই বলা হচ্ছে অব্যয়ের বিশেষণ। যে বিশেষণ অব্যয় পদকে বিশেষিত করে তাকে বলা হচ্ছে অব্যয়ের বিশেষণ, ঠিক আছে। 2 নাম্বার বাক্যে দেখো, একটু পরে একটু পরে বাড়ি যাব। এখানে পরে পদটি কি পদ, এই পরে পদটি হচ্ছে অব্যয়, অব্যয় পদ, ঠিক আছে, এটা অব্যয়। তাহলে এরপরে বিশেষণ কোনটা, একটু পরে, এই একটুটা এই অব্যয়টাকে বিশেষিত করছে, তাহলে একটু, এটা হচ্ছে বিশেষণ বা অ্যাডজেক্টিভ, বিশেষণ বা অ্যাডজেক্টিভ। তাহলে এই বিশেষণটা কাকে বিশেষিত করছে, পাশের এই যে পরে, এই পরেটা হচ্ছে অব্যয় পদ, অব্যয় পদটাকে বিশেষিত করছে। তাহলে যে বিশেষণ অব্যয় পদকে বিশেষিত করে তাকে বলা হচ্ছে অব্যয়ের বিশেষণ। আশা করছি বিষয়টা তোমাদের কাছে জলের মতো কিন্তু হয়ে গেল, ঠিক আছে। নেক্সট হচ্ছে বিশেষণের বিশেষণ, ঠিক আছে, বিশেষণের বিশেষণ মানে বিশেষণ পদটা কাকে বিশেষিত করবে, বিশেষণ পদটাকে, আর একটা যে বিশেষণ পদ থাকবে তাকে বিশেষিত করবে। দেখো উদাহরণ দিই, যেমন হচ্ছে লাল ফুল, ঠিক আছে। এখানে দেখো বিশেষণ পদ কোনটা, আমরা জানি যে বিশেষণ পদটা হচ্ছে লাল, এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ বা বিশেষণ। এই বিশেষণটা ফুল বা এই বিশেষ্য পদ বা নাউনকে বিশেষিত করছে। এরপর যদি আমি বলি টকটকে লাল ফুল, টকটকে লাল ফুল, ঠিক আছে। তাহলে এখানে এই টকটকেটা,
এটা হচ্ছে আরেকটা বিশেষণ। এই বিশেষণটা কাকে বিশেষিত করছে? পাশের এই বিশেষণ পদটাকে, আরেকটা বিশেষণ পদটাকে বিশেষিত করছে। ঠিক আছে, মনে রাখবে, এটার বোঝার সহজ টেকনিক হচ্ছে, এটা টেকনিকটা হচ্ছে মানে বিশেষণের বিশেষণ বোঝার সব থেকে সহজ টেকনিক হচ্ছে পরপর পরপর দুটো বিশেষণ থাকলে, পরপর দুটো বিশেষণ থাকলে প্রথম বিশেষণ পদটি হলো বিশেষণের বিশেষণ। তাহলে পরপর দুটো কিন্তু বিশেষণ পদ আছে, এটাও একটা বিশেষণ। এই বিশেষণটা কাকে বিশেষিত করছে? পাশের আরেকটা বিশেষণকে। তাহলে প্রথম বিশেষণ এই টকটকে, এইটাই কিন্তু হয়ে যাচ্ছে বিশেষণের বিশেষণ। আশা করছি ক্লিয়ার। আরেকটা উদাহরণ দিই, যেমন হচ্ছে মিষ্টি বাড়ি। এখানে বিশেষণ পদ কোনটা? বিশেষণ পদটা হচ্ছে মিষ্টি, কারণ এই বিশেষণ পদটা পাশের বাড়ি এটাকে কিন্তু বিশেষিত করছে। তাহলে এরপর আমি যদি বলি ভারী মিষ্টি বাড়ি, ভারী মিষ্টি মানে আর তার এই মিষ্টিটার আগে আরেকটা বিশেষণ বসিয়ে দিলাম, তাহলে এটাও হচ্ছে একটা বিশেষণ। তাহলে এই বিশেষণ পদটা কাকে বিশেষিত করছে? পাশের একটা বিশেষণ পদটাকে বিশেষিত করছে। তাহলে পরপর দেখো দুটো বিশেষণ পদ বসেছে, তাহলে এই প্রথম বিশেষণ পদটাই আমি লিখে দিলাম। দেখো, পরপর দুটো বিশেষণ থাকলে, পরপর দুটো বিশেষণ আছে, প্রথম বিশেষণ পদটি হলো বিশেষণের বিশেষণ। তাহলে প্রথম আছে কে? ভারী। এই ভারী বিশেষণটাই হচ্ছে বিশেষণের বিশেষণ। ঠিক আছে, যেমন যদি বলছি আরেকটা উদাহরণ, যেমন হচ্ছে দুষ্টু ছেলে। তাহলে এখানে বিশেষণ পদ কোনটা? দুষ্টু। তাহলে এরপর যদি বলি ভারী দুষ্টু ছেলে, তাহলে এটাও একটা বিশেষণ পদ। এই বিশেষণ পদটা কাকে বিশেষিত করছে? পাশের আরেকটা বিশেষণ পদকে। এটাও বিশেষণ পদ, এ বিশেষিত করছে কাকে? পাশের এই দুষ্টু বিশেষণ পদটাকে। পরপর দুটো বিশেষণ, তাহলে প্রথম বিশেষণটা অর্থাৎ ভারী, এটাই হচ্ছে বিশেষণের বিশেষণ। তাহলে বিশেষণের বিশেষণ কাকে বলে? যে বিশেষণ পদ অন্য একটা বিশেষণ পদকে বিশেষিত করে, যে বিশেষণ পদ অন্য একটা বিশেষণ পদকে বিশেষিত করে, বা তার দোষ, গুণ, অবস্থা, মাত্রা, সংখ্যা, পরিমাণ, ক্রম নির্দেশ করে, তাকেই বলা হচ্ছে বিশেষণের বিশেষণ। তাহলে নাম বিশেষণ কিন্তু পুরোটা শেষ হলো। নাম বিশেষণের কিন্তু 4টা ভাগ ছিল, পুরো আলোচনাটা কিন্তু শেষ করে দিলাম। আগামীতে বিশেষণ পদের যে আরও ভাগ আছে, অর্থাৎ পড়ে থাকলো ক্রিয়া বিশেষণ, তারপর বিশেষণ পদকে প্রয়োগ বৈচিত্র্য অনুযায়ী অনেক রকম কিন্তু ভাগে ভাগ করা যায়। একপদী বিশেষণ আছে, বহুপদী বিশেষণ আছে, বাক্যাশ্রয়ী বিশেষণ আছে, শব্দ দ্বৈতাশ্রয়ী বিশেষণ আছে, ধন্যাত্মক বিশেষণ আছে। এগুলো পরপর ছোট ছোট পর্বে আলোচনাটা তোমাদের সামনে উপস্থাপন করার কিন্তু চেষ্টা করব। যারা আগামীতে চাকরি পরীক্ষার জন্য কিন্তু প্রচুর পরিমাণে প্রস্তুতি নিচ্ছ, খাটাখাটি করছো, অবশ্যই কিন্তু এই চ্যানেলে তুমি জুড়ে থাকো। আরও নতুন নতুন ব্যাকরণের উপর ভিডিও কিন্তু আসছে। শুধু ব্যাকরণের উপর কিন্তু নয়, যারা আগামীতে প্রাইমারি টেট পরীক্ষায় বসতে চলেছ, পরের সপ্তাহ থেকে তোমাদের জন্য প্যাডাগোগির যে 12টা টপিক কিন্তু রয়েছে, ভাষার আয়ত্তীকরণ ও ভাষা শিখন, ভাষা শিক্ষণের নীতি, ভাষার ভিত্তি, এই করে করে কিন্তু 12টা টপিক তোমাদের সিলেবাসে আছে প্যাডাগোজি থেকে। তাহলে সেইগুলোও কিন্তু আস্তে আস্তে করে এই চ্যানেলে ধরে ধরে কিন্তু আলোচনা করা হবে। তারপর প্র্যাকটিস সেটে সেগুলো কিন্তু সুন্দর করে কোশ্চেন কী থাকতে পারে বা কী টাইপের কোশ্চেন আসতে পারে প্যাডাগোগির উপরে, এবং তার উত্তর কি হবে, প্যাডাগোগির উত্তর
উত্তর করতে গেলে অনেক সময় কিন্তু আমরা কনফিউজ হয়ে যায়, বিশেষ করে দুটো অপশন খুব কাছাকাছি থাকে, আমরা বুঝে উঠতে পারি না যে কোন অপশনটা সঠিক হবে। এটা কিন্তু নির্ধারণ করা আমাদের পক্ষে, বিশেষ করে পরীক্ষার হলে, একটু জটিল থেকে জটিলতর আকার কিন্তু ধারণ করে। তো সেগুলো যদি আমরা আগে ভাগে যদি প্র্যাকটিস করি, অনেক সেই কন্টেন্টগুলো যদি পরপর আমরা আলোচনা করি এবং তোমাদের যদি সুন্দর এবং সহজভাবে বিষয়গুলোকে যদি আমি বুঝিয়ে দিই, তাহলে অটোমেটিক পরীক্ষার হলে গিয়ে 4টা অপশানের মধ্যে দুটোকে তুমি কিন্তু বাদ দিতে পারবে। আর দুটোর মধ্যে কোনটা সবথেকে স্ট্রং লাগবে, কোনটা সবথেকে কিন্তু স্ট্রং তোমার অপশন বলে মনে হবে, সেটাই কিন্তু উত্তরটা অ্যাকচুয়ালি হবে। সেটা তোমাকে চিহ্নিত করতে প্র্যাকটিসের মধ্য দিয়ে কিন্তু আমি শিখিয়ে দেব। এইভাবেই কিন্তু যদি তোমরা এই চ্যানেলে জুড়ে থাকো, আগামীতে আরও তোমাদের জন্য যারা প্রাইমারি টেট পরীক্ষায় কিন্তু বসতে চলেছো, যারা টার্গেট নিয়েছো 24 সালের ডিসেম্বর মাসে একটা টেট পরীক্ষা হওয়ার প্রবল কিন্তু সম্ভাবনা রয়েছে। কারণ 22 সালেও কিন্তু আমরা দেখলাম ডিসেম্বর মাসে টেট পরীক্ষা হয়েছে, 23 সালেও কিন্তু আমরা দেখেছি ডিসেম্বর মাস নাগাদে টেট পরীক্ষা হয়েছে। তাই সেই ধারাবাহিকতায় কিন্তু বলছি, বা সেই ধারাবাহিকতায় 24 সালেও কিন্তু একটা টেট পরীক্ষা হওয়ার প্রবল থেকে প্রবলতর সম্ভাবনা রয়েছে। তাই এখন থেকে যদি আমরা প্রস্তুতিটাকে খুব শানিত করি, ধারালো করি, মজবুত করি, আরও দৃঢ় করি, পরিশ্রমটাকে যদি আরও আমরা বাড়িয়ে দিই এবং একটা গুছিয়ে যদি পরিকল্পনা আমরা করি, যে কোনো কিছু চাকরি পরীক্ষায় চাকরি পেতে গেলে একটা গুছিয়ে কিন্তু পরিকল্পনা আমাদের করতে হবে। খুব সুন্দরভাবে যদি পরিকল্পনাটা আমরা সাজাই, পরপর টপিকগুলোকে যদি আমরা ভালোভাবে কনসেপ্ট যদি গ্রো করি, প্যাডাগোগির উত্তর করার ক্ষেত্রে কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, কনসেপ্ট যদি আমরা গ্রো না করি, তাহলে অটোমেটিক কিন্তু 4টা অপশনের মধ্যে কোনটা সঠিক হবে, অ্যাপ্রোপ্রিয়েট হবে, দাগিয়ে আসতে কিন্তু আমরা পারবো না। তাই সব পরীক্ষার ক্ষেত্রে তাই অবশ্যই কিন্তু কনসেপ্ট গ্রো করাটা খুব দরকার, এবং এটা তখনই কিন্তু সম্ভব হবে এই টপিকগুলোকে বা কন্টেন্টগুলোকে আমরা ভালো করে পড়ব, কনসেপ্টগুলোকে ক্লিয়ার করব এবং লাগাতার কিন্তু প্র্যাকটিস করতে হবে। লাগাতার প্র্যাকটিস করার মধ্য দিয়ে কিন্তু সাকসেসফুল জায়গায় পৌঁছানো যায়। অতএব আগামীতে যারা প্রাইমারি টেট পরীক্ষা বসতে চলেছ, মনস্থির করে ফেলেছ, তারা অবশ্যই কিন্তু এই চ্যানেলে জুড়ে থাকো। আর যারা অলরেডি কিন্তু যুক্ত আছো, তারাও যাতে তোমাদের কাছাকাছি যারা বন্ধু বান্ধবী আছে, তারাও যাতে এই চ্যানেলে জুড়ে থাকতে পারে, আলোচনায় যাতে তারাও আসতে পারে বা সমৃদ্ধ হতে পারে, অবশ্যই তুমি কিন্তু শেয়ার করে তাকে সেই সমৃদ্ধ হওয়ার সুযোগটুকু অবশ্যই তুমি কিন্তু করে দিও। আগামীতে আরও নতুন কোনো বিষয় নিয়ে, হয় প্যাডাগোগির কিন্তু কোনো একটা বিষয় কিংবা ব্যাকরণের এই আলোচনাটাই কিন্তু আবার আমি ধারাবাহিকভাবে কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আজ যারা মাধ্যমিক পরীক্ষা কিন্তু দিতে চলেছ, 25 সালের যারা ক্যান্ডিডেট তোমরা রয়েছো, এখনও তোমরা যারা পড়াশোনা ঠিকঠাক করে শুরু করতে পারোনি, বুঝে উঠতে পারোনি যে কিভাবে পড়তে হবে, কিভাবে পড়লে মাতৃভাষা বাংলায় একটা কাঙ্ক্ষিত নাম্বার পাবে, একটা সম্মানজনক মার্কস পাবে, যারা তোমাদের দিদি দাদাগুলো এই বছর 24 সালে একটা সম্মানজনক মার্কস কিন্তু পেলো, নাম্বার পেলো, তুমিও যদি সেইভাবে সেই নাম্বারটা পেতে চাও, অর্জন করতে চাও, এমনি এমনি তো অর্জন করা সহজ নয়, প্রচুর স্ট্রাগল করতে হবে। লাগাতার সামনে যে তোমাদের 8টা মাস কিন্তু পড়ে রয়েছে, সেই 8টা মাস প্রত্যেক দিন একটা পরিকল্পনা, একটা রুটিন মাফিক কিন্তু তোমাদের পড়াশোনার উপর শুরু করে দিতে হবে। অলরেডি 4টা মাস কিন্তু পেরিয়ে গেল, জানুয়ারি থেকে তোমাদের কিন্তু সেশনটা শুরু হয়েছে, জানুয়ারি পেরিয়ে গেছে, ফেব্রুয়ারি পেরিয়ে গেছে, মার্চ পেরিয়ে গেছে, এপ্রিল পেরিয়ে গেছে, মে মাসটাও প্রায় শেষের দিকে চলে এলো। অতএব এই 4-5টা মাস ইজিলি তোমাদের কিন্তু পেরিয়ে গেল, আর হাতে গোনা 8টা মাস রয়েছে। এই 8টা মাসে যদি তুমি লাগাতার যদি পরিশ্রম করার মানসিকতা তৈরি যদি না করতে পারো, অটোমেটিক সম্মানজনক একটা নাম্বার থেকে তুমি বঞ্চিত হবে। তাই অবশ্যই করে আমি বলছি, যারা মাধ্যমিক দেবে 25 সালে, যারা উচ্চ মাধ্যমিক তোমরা দিতে চাইছো 25 সালের যারা পরীক্ষার্থী রয়েছো, এই চ্যানেলে কিন্তু জুড়ে থাকো। এই চ্যানেলে অনেক সাজেস্টিভ ভিডিও কিন্তু, বা কোন কোয়েশ্চেনগুলো আসতে পারে,
কিভাবে আসবে, সেই কোশ্চেনগুলো উত্তর তুমি কিভাবে লিখবে। যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য কিন্তু ভাষা বা ব্যাকরণ অংশের 5টা টপিক কিন্তু রয়েছে। সেগুলো কোন সহজ পদ্ধতিতে তুমি পড়লে আয়ত্ত করতে পারবে, রপ্ত করতে পারবে, পরীক্ষায় এলে কোশ্চেনগুলোর উত্তর সহজভাবে দিতে পারবে এবং সহজ ভাষায় লিখতে পারবে। বিশেষ করে গল্প কবিতার উত্তরগুলো তুমি কিভাবে লিখবে, কেমনভাবে লিখলে পরীক্ষককে খুশি করতে পারবে। 5-এর মধ্যে 5 কিন্তু পরীক্ষক দিতে তোমাকে বাধ্য থাকবেন। সমস্ত বিষয়গুলো ধরে ধরে একদম ইউনিক টেকনিকের মধ্য দিয়ে, এই চ্যানেলেই কিন্তু ইউনিক কিছু কিছু টেকনিক প্রয়োগ করা হয়, যেগুলো ইউনিক কিছু ট্রিক্স প্রয়োগ করা হয়, যেগুলো তুমি যদি রপ্ত করতে একবার পারো তাহলে তোমার যে সামনের যে 8টা 9টা মাস থাকবে তাহলে একটু কম পরিশ্রম করলেও কিন্তু হবে। যে এমসিকিউ হাতে ধরা যে টেকনিকগুলো আমি শিখিয়ে দিই বা ট্রিক্সগুলো, মনে রাখার ট্রিক্সগুলো কিন্তু আমি বলে দিই, সেই ট্রিক্সগুলো যদি একবার তুমি মনে রাখতে পারো বা আত্মস্থ করতে পারো, রপ্ত করতে পারো, তোমার কাছে এমসিকিউর যে তোমাদের 18টা নাম্বার কিন্তু থাকে, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে 18-এর মধ্যে 18 সংগ্রহ করা তোমার কাছে অনেকটা কিন্তু সহজ হবে। আর যারা সাহিত্যের ইতিহাসের যে পোর্শনটা আছে সেখান থেকেও কিন্তু নতুন নতুন আগামীতে ভিডিও আসছে। অতএব এই চ্যানেলে তুমি জুড়ে থাকো, তুমিও সমৃদ্ধ হও, আশেপাশে যারা তোমার কিন্তু বন্ধু বান্ধবী রয়েছে, খুব কাছাকাছি যে বন্ধু রয়েছে, যে এখনও কিন্তু দিশাহারা, যে খুঁজে পাচ্ছে না কিভাবে পড়ব, কিভাবে পড়লে ভালো একটা জায়গায় যাওয়া যাবে, সাকসেসফুল পাওয়া যাবে বা একটা সম্মানজনক মাস কিন্তু অর্জন করতে চাইছো, অথচ বুঝে উঠতে পারছো না, এখনও পরিকল্পনা তৈরি করতে পারোনি, এখনও রুটিন তৈরি করতে পারোনি, কোনটা কিভাবে পড়বে, যে তোমাদের 3টে গল্প আছে, গল্পের মূল বিষয়বস্তু কী বা গল্পগুলো কিভাবে পড়তে হয়, কিভাবে পড়লে লং কোয়েশ্চেন লেখাও তোমার ক্ষেত্রে কিন্তু সহজ হবে। যদি কোনো চেনা লাইন তুলে কোয়েশ্চেন এলো সেগুলো তো তুমি উত্তর লিখতে পারবে। যদি কোনো অচেনা লাইন, যে লাইনগুলো টেস্ট পেপারে সচরাচর পাওয়া যায় না, সহায়িকা বইয়ে উল্লেখ থাকে না, সেরকম কয়েকটা লাইন তোমাদের আমি চিহ্নিত করে দেব, এগুলোও কিন্তু আসতে পারে। বিশেষ করে গল্প থেকে চেনা লাইন তুলে কোশ্চেন তোমরা নাও পেতে পারো। একটু আনকমন যে লাইনগুলো আছে সেই লাইনের তাৎপর্যগুলো কী, কে বলেছে, কখন বলেছে, কেন বলেছে, তার পরিপ্রেক্ষিতে সেই বক্তার মধ্যে কি প্রতিক্রিয়া দেখা গেছে বা লেখক এখানে কি বলতে চেয়েছেন, লেখিকা এখানে কি বলতে চেয়েছেন, এই লাইনটার মধ্য দিয়ে বাস্তবের সমাজের কোন দিকটি তিনি আলোকপাত করেছেন, কোন সমাজ সমস্যাকে তিনি কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন। সেটা জাতপাতের সমস্যা হতে পারে, কিংবা সামাজিক কোনো একটা সমস্যা হতে পারে, কিংবা ধর্ম নিয়ে কোনো একটা সমস্যা হতে পারে। এই বিষয়গুলোকে যদি বা বিষয়ের মূল ভাবগুলো যদি আমাদের মাথায় থাকে বা আমরা টেক্সটটা পড়ে 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 যদি ভালো করে রপ্ত করে নিই, প্রত্যেকটা লাইনের অর্থ তাৎপর্য যদি আমাদের মাথায় থাকে, মাতৃভাষা বাংলায় যেখান থেকে কোশ্চেন করা হোক না কেন, যে লাইন তুলে পরীক্ষক কোশ্চেন করুক না কেন, আমরা সহজে সেই উত্তরগুলো খুব সুন্দরভাবে টু দ্য পয়েন্টে লিখে আসতে পারবো। লেখা সবসময় কিন্তু আমি বলি সাহিত্য সমৃদ্ধ লেখা হবে। প্রতিটা লাইনের মধ্যে যেন একটা বা দুটো সাহিত্য সমৃদ্ধ যে শব্দ বা যাকে আমরা বলি সাহিত্যের যে ভাষা, যেগুলো দেখলে পরীক্ষক খুশি হবেন, মুগ্ধ হবেন যে এত অল্প বয়সে তোমার লেখার দক্ষতা খুবই ভালো, বা লেখার দক্ষতার মধ্যে যে পরিপক্কতা, সেই পরিপক্কতা যদি তুমি দেখাতে চাও, সাহিত্য সমৃদ্ধ শব্দ যদি চয়ন করতে পারো, ভাষা চয়ন করতে পারো, যদি লিখতে পারো, তোমার প্রকাশভঙ্গি যদি খুব সুন্দর হয়, এটা কিন্তু একদিনে হবে না, তোমাকে রেগুলার কিন্তু লেখা প্র্যাকটিস করতে হবে, বই পড়তে হবে। শুধু পাঠ্য বই পড়লে কিন্তু হবে না, এরই পাশাপাশি আরও যে গল্পের যে বইগুলো আছে, তুমি যখন ফাঁকা সময় পাবে 1 ঘন্টা 1/2 ঘন্টা গল্পের বই পড়ো, তখনই কিন্তু তোমার মধ্যে শব্দ ভাণ্ডার বৃদ্ধি পাবে, লেখার দক্ষতা বাড়বে। কোন লেখাটা কিভাবে প্রকাশ করলে পরীক্ষক মুগ্ধ হয়ে যাবেন, পরীক্ষকের হৃৎপিণ্ড ছুঁয়ে যাবে, মনটা আপ্লুত হবে, তিনি আবেগ মথিত হয়ে পড়বেন তোমার লেখাতে, সেইভাবে সেই শব্দগুলো চয়ন করতে হবে। বিশেষ করে প্রবন্ধ রচনার ক্ষেত্রে 10টা নাম্বার আমাদের আসে, মাধ্যমিকেও 10 নাম্বার আসে, উচ্চ মাধ্যমিকেও কিন্তু 10 নাম্বার আসে। আর মাধ্যমিকেও কিন্তু 400টা শব্দের মধ্যে লিখতে হয়, কম বেশি 400টা শব্দের মধ্যে লিখতে হয়। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু 400টা শব্দের মধ্যে লিখতে হয়,
কম বেশি আছে, একটু বেশিও হতে পারে, একটু কমও হতে পারে। আহামরি যাতে বেশি না হয়, আহামরি যাতে কমও না হয়, মোটামুটি একটা ব্যালেন্সের মধ্যে তোমাকে রাখতে হবে। অর্থাৎ তুমি চাইলে 420 450টা ওয়ার্ডের মধ্যেও লিখতে পারো, আবার যদি তোমার 380 70টা ওয়ার্ডের মধ্যেও তুমি চাইলে লিখতে পারো। এই জায়গাটাতে অর্থাৎ প্রবন্ধ রচনার ক্ষেত্রে মৌলিকত্ব দেখাতেই হবে। নিজস্ব কিছু শব্দ চয়ন, ছোট ছোট বাক্য প্রয়োগ করা, যদি কোনো বিশেষ ব্যক্তির যদি কোনো বিশেষ উক্তি আছে, কোনো কথা তিনি বলেছেন, সেই টপিকটার উপরে যে টপিকটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, সেই রিলেটেড যদি কোনো বিখ্যাত মানুষ কোনো কিছু বলে গেছেন, সেটা গদ্যের আকারে হতে পারে, পদ্যের আকারে হতে পারে, ছড়ার মতন হতে পারে, সেখান থেকে 2-3টে লাইন তুমি কিন্তু সেখানে ব্যবহার করো সেই অ্যাপ্রোপ্রিয়েট জায়গাটাতে, যেখানে প্রাসঙ্গিক বলে তোমার মনে হবে সেখানে তুমি লেখো। অটোমেটিক লেখার মানটা তোমার কিন্তু বাড়বে। যত লেখার মানটা বাড়বে, সাহিত্যের ছোঁয়া থাকবে, নতুন নতুন কিছু ইউনিক শব্দ যদি সেখানে তুমি প্রয়োগ করতে পারো, অটোমেটিক পরীক্ষকের মন জয় করা তোমার ক্ষেত্রে অনেকখানি সহজ হবে। এই জায়গাতে একটা নিজস্বতা, একটা নিজস্ব কেরামতি তোমাকে কিন্তু দেখাতে হবে। শব্দের পর শব্দের মালা তোমাকে এখানে গাঁথতেই হবে, তাহলে তুমি 10-এর মধ্যে 9 কিংবা 9.5 ইজিলি কিন্তু প্রবন্ধ রচনাতে পাওয়া যায়। অবান্তর লেখা, অপ্রাসঙ্গিক লেখা, যে লেখাটা সেখানে যাবে না বা যাবে কোনো মতেই যাচ্ছে না, সেগুলোকে বাদ দিয়ে যে লেখাটা তোমার কাছে যেতে পারে বা অ্যাপ্রোপ্রিয়েট লাগছে বা সামঞ্জস্য লাগছে, সেই লেখাগুলো তোমাকে কিন্তু লিখতে হবে। অবশ্যই কিন্তু ভূমিকা এবং উপসংহার, ভূমিকা এবং উপসংহার বা মূল্যায়ন অংশে কিছু ইউনিক শব্দ, কিছু ইউনিক কোটেশন, কিছু ইউনিক লাইন, কিছু মন ছুঁয়ে যাওয়া কথা অবশ্যই করে তোমাকে কিন্তু ব্যবহার করতে হবে। এবং মাঝখানেও শুধু ভূমিকা উপসংহারটা তুমি বাজিমাত করলে আর ভিতরে তেমন কিছু যদি না লেখো, তাহলে প্রবন্ধ রচনা তুমি কিন্তু 6 কিংবা 7 পাবে। পুরো লেখাটার মধ্যে নিজস্বতা তোমার যেন থাকে, সাহিত্যের কথা যেন তোমার থাকে। তুমি যে বাংলাকে ভালোবাসো, সাহিত্যকে ভালোবাসো, সাহিত্য তোমার হাতে রয়েছে, সাহিত্য তোমার একটা ভালো লাগার বিষয়, সেটা যদি বহিঃপ্রকাশ থাকে পরে লেখাতে, ছাপ যদি থাকে লেখাতে, অটোমেটিক তুমি কিন্তু নাম্বার পাবে। এটা তৈরি করতে গেলে ঘন ঘন তোমাকে পাঠ্য বই বাদ দিয়েও আরও বই পড়তে হবে। সংবাদপত্র যদি পারলে তুমি ডেলি একবার পড়ো, বিশেষ করে সম্পাদকীয় কলম যে জায়গাটাতে কিছুটা কবিত্বের যেখানে ছোঁয়া থাকে, সাহিত্যের যেখানে ছোঁয়া থাকে, বিশেষ কিছু সমালোচক, বিশেষ কিছু রিপোর্টার, বিশেষ কোনো একটা কবি বা সাহিত্যিক যেখানে লেখেন, তার নিজস্ব অনুভূতির যেখানে বহিঃপ্রকাশ ঘটে, সেই জায়গাটা তুমি বারবার চেষ্টা করো পড়ার, অটোমেটিক কিছু না কিছু তুমি কিন্তু শিখতে পারবে, নতুন শব্দ তুমি আয়ত্ত করতে পারবে এবং লেখার মধ্যে অবশ্যই কিন্তু তোমার নিজস্বতা থাকবে। ভাব প্রকাশের ক্ষেত্রেও তোমার একটা নিজস্বতা অবশ্যই করে কিন্তু থাকবে। আর এসএকিউ লেখার সময় কিন্তু অনেকে আমাকে এই প্রশ্নটা তোমরা কিন্তু করো যে এসএকিউ লেখার সময় অনেকেই তোমরা উৎস দিয়ে দাও, তারপর একটা পয়েন্ট করে তারপর সেই বিষয়টা কিন্তু লেখো। তো এসএকিউ লেখার ক্ষেত্রে উৎস দেওয়াটা কিন্তু বাধ্যতামূলক নয়। যারা মাধ্যমিক দেবে আগামীতে, যারা আগামীতে উচ্চ মাধ্যমিক দেবে, তাদের কিন্তু বলছি এসএকিউ উত্তর যখন তুমি লিখবে, উৎস লেখাটা বাধ্যতামূলক নয়। কিন্তু যারা মাধ্যমিক দেবে 3 নাম্বারের উত্তর যখন লিখবে বা 5 নাম্বারের উত্তর যখন লিখবে, তখন উৎস লেখাটা কিন্তু অবশ্যই বাধ্যতামূলক। উৎস বলে একটা বাঁদিকে পয়েন্ট করবে, তারপরে যে প্রশ্নটা যেটা কিন্তু চাইবে সেই অনুযায়ী তুমি পয়েন্ট করতেও পারো, না করলেও চলবে, তবে পয়েন্ট করাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। খাতাটা যতটা তুমি সুন্দরভাবে পরীক্ষকের কাছে প্রেজেন্টেশন করতে পারবে, উপস্থাপন করতে পারবে, পরীক্ষক তত কিন্তু আকৃষ্ট হবে। তোমাকে পরীক্ষককে কিন্তু মুগ্ধ করতেই হবে। এই যে 7-8 মাস তুমি লাগাতার পরিশ্রম করছো, পরিশ্রমের দাম তুমি তখনই পাবে যখন খাতা কিন্তু তোমার সুন্দর হবে, উত্তর দেওয়ার ইউনিক একটা কৌশল তোমার থাকবে। আর 5টা খাতার থেকে যদি তোমার খাতা স্বতন্ত্র হয়, আলাদা হয়, তাহলে পরীক্ষকের মন তুমি সহজেই জয় করতে পারবে এবং বাংলায় কাঙ্ক্ষিত নাম্বার অর্থাৎ 90 বা তারও উপরে তোলা তোমার ক্ষেত্রে অনেকখানি সহজ হবে। মাধ্যমিক যারা দেবে তাদের জন্যও কিন্তু উজ্জীবন বই বেরোবে। কবে বেরোবে এটা তো আমি অনেক দিন আগেই বলেছি, আর 2 মাসের মাথায় কিন্তু বই আসছে। ওই উচ্চ মাধ্যমিক কিন্তু যারা দেবে তাদের জন্য উজ্জীবন বই আগামী 2 মাসের মধ্যে বেরোবে। সেই বইটাই ইউনিক
উত্তর কিভাবে লেখা যায়, আর 5টা ছেলের তুলনায় কিভাবে তুমি উত্তর লিখে পরীক্ষককে চমকে দিতে পারবে, মুগ্ধ করতে পারবে, সমস্ত বিষয়গুলো, সমস্ত উত্তরগুলো পয়েন্ট আকারে সোজা সাপটা উত্তর, অথচ সাহিত্য সমৃদ্ধ লেখা, সাহিত্য সমৃদ্ধ ভাষা সেখানে কিন্তু ব্যবহার করা হয়েছে। শব্দ চয়নের ব্যাপারে ইউনিক কিছু নিয়ম বা ইউনিক কিছু কৌশল বা অভিনব নিয়ম সেখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, যাতে করে পরীক্ষক দেখলেই তোমার উত্তরটার প্রতি একটা লোভ থাকে, আকর্ষণ থাকে, এবং শেষে যখন তিনি নাম্বার বসাতে যাবেন ফুল মার্কস অবশ্যই তিনি যাতে দিতে বাধ্য থাকেন। এইভাবে কিন্তু উচ্চ মাধ্যমিকের উজ্জীবন বইটার লেখার কাজ চলছে। লেখার কাজ কিন্তু প্রায় শেষের দিকে। যারা মাধ্যমিক দেবে তাদের জন্য বইয়ের কাজ কিন্তু চলছে। আগামী 2 মাসের মধ্যে মাধ্যমিক যারা দেবে তাদের জন্য কিন্তু উজ্জীবন বেরোচ্ছে। যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য তো বের হচ্ছে, 23 সাল থেকে কিন্তু বের হচ্ছে। 23 সালও এই বই থেকে সর্বোচ্চ প্রশ্ন কমন, 24 সালও এই বই থেকে 95% প্রশ্ন কিন্তু কমন ছিল। ছেলেমেয়েরা যারা বইটা কিন্তু ফলো করেছিলে, যে দাদা এবং দিদিগুলো বইটা ফলো করেছে, প্রত্যেকে কিন্তু 90 বা 90-এর উপরে কিংবা তার কাছাকাছি, অর্থাৎ 89, 87, 88, 85-এর প্রায় কিন্তু বহু ছাত্রছাত্রী রয়েছে উজ্জীবন বই পড়ে তারা এই নাম্বারটা নিজেরাই কিন্তু অর্জন করতে সক্ষম হয়েছে। অতএব আর আলোচনাটা কিন্তু দীর্ঘায়িত করছি না, আজকের ভিডিওটা এখানেই কিন্তু শেষ করছি। প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।